রাইট। সো নরমালি আমরা যখন ছবি তোলার কথা বলি অথবা ভিডিও করি আমরা মনে করি যে সবসময় ক্যামেরার সামনে থাকবে মেয়েরা আর ক্যামেরার পেছনে থাকবে একটা ছেলে যে খুব সুন্দর ছবি তুলতে পারে অথবা ভিডিও করতে পারে। কিন্তু আমাদের আজকের যে গেস্ট তিনি এই স্টেরিওটাইপটা অনেকদিন ধরে ব্রেক করছেন, অনেক চ্যালেঞ্জ ফেস করে হলেও ব্রেক করছেন। এবং রাইট নাও বাংলাদেশে যখন কেউ বিয়ে করতে চায় এবং বিয়ের যে ছবি, বিয়ের যে ভিডিওগুলো হবে সেটার জন্য যখন কিছু পার্টিকুলার অর্গানাইজেশনের নাম আসে যে কারা এটা সুন্দর করে কভার করতে পারবে, তার মধ্যে একটা খুবই বড়সড় নাম হচ্ছে চেকমেট ইভেন্টস. So she's not just a cinematographer or the chief cinematographer of Checkmate Events, but she's also one of the founders. So ladies and gentlemen, our আজকের guest is Sadia Afrin Arani. হাই আফসান। কি অবস্থা আপু? আমার অরণি আপুর সাথে এরকম একটা বিয়ের অনুষ্ঠানে প্রথম দেখা হয়, যে বিয়ের অনুষ্ঠানে আমি জানি না কিভাবে ওখানে হোস্টিং এর একটা রোল খুঁজে বের করা হয়েছিল এবং ওইখানে আমি আপুকে ফার্স্ট দেখি যে she's doing her like usual job of coordinating the whole team and also being a cinematographer. কিন্তু ওইখানেই প্রথম আসলে দেখলাম তুমি কিভাবে কাজ টাজ করো, পুরোটা কিভাবে গুছাও. কিন্তু এই ইন্টারভিউর জন্য যখন আসলে আমরা আপুকে কন্ট্যাক্ট করলাম, সো আজকে যখন ইন্টারভিউটা হচ্ছে তার কিছুদিন আগে আমাদের সাদিয়া আফরিন অরণি আপু তিনি মা হয়েছেন. সো what a great news, congratulations. বাট তার থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা যে এই যে আমরা শোটা করতেছি আমার আলোয় আমার বিষয়, যেটার থিম বা হচ্ছে যে প্রত্যেকটা এপিসোডে আমরা চেষ্টা করি হচ্ছে কি এরকম আমাদের আশেপাশে রেজলিউট উইমেন্স হু আর এভরিডে হিরোজ, তাদের লাইফ থেকে ইন্সপিরেশন বের করে নিয়ে আসা. তো এই একটা মানুষ তিনি একটা ইন্টারভিউ দিবেন এবং তার ঠিক কয়েকদিন আগে যে তিনি মা হতে চলেছেন, মা হতে যাবেন, সেটাও পর্যন্ত তিনি কোনো রকমের কোনো চ্যালেঞ্জ হিসেবে মনে করেন নাই যে সেটা একটা প্রবলেম হতে পারে বা একটা কঠিন ব্যাপার হতে পারে. আজকে শি ইজ ইন দ্য স্টুডিও অ্যাজ প্রমিসড এবং শি ইজ হিয়ার, শি ইজ লুকিং অল গর্জিয়াস এন্ড গ্ল্যামারাস এন্ড মানে একদম পারফেক্ট ফর অ্যান ইন্টারভিউ, একদম অল অন পয়েন্ট. এটা আসলে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন আই উইল আস্ক, যে আমি সবসময় মনে করতাম যে যখন স্পেশালি যখন ইজ দ্য ফার্স্ট টাইম যে তুমি মা হচ্ছ এবং ইটস আ বিগ ইভেন্ট ইন লাইফ এন্ড অলসো ফিজিক্যালি আসলে অনেক ডিমান্ডিং একটা মানে পুরো ফেজ অফ লাইফ আমার মনে হয়. তো তারপর আসলে কেন তোমার কাছে মনে হলো যে না ইন্টারভিউটা আমি টাইম মতো দিতে পারবো বা হচ্ছে আমি আই উইল ডু দিস, নো চ্যালেঞ্জ? টু থিংস যেটা আসলে কনসিডার করতেই হবে। একটা হচ্ছে যে আসলে যদি আমার ফ্যামিলি সাপোর্ট না থাকতো আই উড নট বি এবল টু শো আপ হিয়ার, আচ্ছা টু বি অনেস্ট। বিকজ আমাকে কিন্তু আমার বাসা একদম মানে ফিউ ডেজ ওল্ড, মানে 10 দিনেরও ছোট একটা বাবুকে আমার রেখে আসতে হয়েছে বাসাতে. আমার যদি আমার মা বা আমার হাজব্যান্ড যদি খুব সাপোর্টিভ না হতেন আমি কিন্তু রেখে আসতে পারতাম না তাকে এত একটা লম্বা সময়ের জন্য. আর 2 নম্বর হচ্ছে আমার ফিজিক্যাল কন্ডিশনের জন্য আমাকে আসলে প্রচন্ড পরিমাণে মেন্টালি স্ট্রং হতে হয়েছে. অরণি আপু তিনি ভিকারুননিসা স্কুল এন্ড কলেজে পড়েছেন প্রায় পুরো টানা 12 বছর ধরে তুমি অনেক পড়লা. সো ডু ইউ থিঙ্ক যে একদম ক্লাস 1-2 থেকেই তুমি খুব মেন্টালি অনেক স্ট্রং মানুষ ছিল নাকি দোজ টাইমস হ্যাভ বিন ডিফারেন্ট? নো, আমি সারপ্রাইজিংলি আমাকে স্কুলে খুবই কম মানুষ চিনত. আচ্ছা. এবং এখন আমার অনেক ক্লাসমেট আমাকে মানে রেকগনাইজ করে বা মানে অফকোর্স বিকজ আই ওয়াজ নেভার আ ভেরি গুড স্টুডেন্ট স্কুলে. হ্যাঁ, আর আমি একটু শান্তই ছিলাম স্কুলে, আমাকে খুব একটা কেউ চিনতো না. এবং আমি যে খুব কালচারালি ইনভলভ ছিলাম কারণ আমার কাজটা মানে ক্রিয়েটিভ, তো ক্রিয়েটিভিটি আমার মানে সিনেমাটোগ্রাফির কাজ যেহেতু আমি করি, আমি যে খুবই কালচারালি ইনভলভ বা খুব ক্রিয়েটিভ কিছু স্কুলে থাকতে করতাম সেটাও না. তো আমার এই ইভলিউশনটা আসলে খুবই এই চেঞ্জটা দেখার মতো সত্যি. মানে কলেজ পর্যন্ত আমি একরকম ছিলাম এবং তারপরে ইউনিভার্সিটিতে ওঠার পরে আস্তে আস্তে আমি আমার ক্যারিয়ার পাথ আমি কেমন হব ওই জিনিসটাকে আমি রেকগনাইজ করছি. কিন্তু স্কুল কলেজে আমি একদমই ডিফারেন্ট ছিলাম. আমি এরকম ছিলাম না. এটা অনেক কমন একটা কোশ্চেন থাকে যে বড় হয়ে তুমি কি হতে চাও, সো তখন তোমার এই বড় হয়ে কি হতে চাও অ্যানসার কি? খুবই ক্লিশেড. ফার্স্ট অফ অল হচ্ছে সবাই বলতো পাইলট হতে চাই, এটা সবাই বলে. আর যেহেতু আমি আমার ফ্যামিলিতে অনেক ডক্টরস আছে আমি বলতাম যে আমি ডক্টর হতে চাই, এটা আমি বলতাম. সো এটা মানে বাবা মা থাকে না একটা যে হচ্ছে গিয়ে এটা হলে খুশি হবে, সো ওটা কি ছিল, এটা কি ডাক্তার নাকি পাইলট নাকি? আমার মনে হয় ডক্টর. ডক্টর বলতো কখনো যে আচ্ছা এটা দরকার? না, কখনো ফোর্স করে নাই আসলে, সত্যি কখনোই ফোর্স করে নাই যে না এটা চাই আমরা তুমি হও, এরকম কখনোই কিছু বলে নাই. তুমি কি অনেক ভালো স্টুডেন্ট ছিল? না, আমি ছিলাম না. আচ্ছা, একদমই না. তো তার মানে মানুষ যেটা বলে যে অর্গানাইজেশনের একদিন কো-ফাউন্ডার হতে হলে মানে চিফ হতে হলে অনেক ভালো স্টুডেন্ট হইতে হয়. Of course it's true, to be honest. আচ্ছা, it is. সো স্কুল কলেজের পরে তো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা থাকে হচ্ছে ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে যাব, কি সাবজেক্ট পড়বো. সো ওই টাইমটা কি ওয়াজ ইট আ ভেরি কনসিয়াস চয়েস যে আমি বিজনেস পড়তে চাই এন্ড আমি লেটস সে নর্থ সাউথে পড়তে চাই, নাকি হচ্ছে গিয়ে আমি সাবজেক্ট নিয়ে অত বেশি সিরিয়াস ছিলাম না, কোন একটা হইলেই হবে, বা হাউ ডিফাইন্ড ওয়্যার ইউ, হাউ প্ল্যান্ড ওয়্যার ইউ?
আফটার মাই এইচএসসি, তো তখন আসলে আমরা যে ইয়ারে আমরা এইচএসসি দিছি তখন ওয়াজ আ ভেরি বিবিএ ওয়াজ ভেরি পপুলার ওই সময়। আচ্ছা, হ্যাঁ, বিবিএ এখনো পর্যন্ত অনেক পপুলার, মানে এখন তাও আমি বলবো যে মানুষ হয়তো একটু অন্যরকম ক্যারিয়ার পাথ চুজ করে, এখন একটু ক্লিশেড হয়ে গেছে, কমন হয়ে গেছে অনেক মানুষ, কারণ এখন শুধু দেখছে জব মার্কেটে একটু হলেও ক্রাইসিস দেখা দিচ্ছে এত যেহেতু সাপ্লাই, সো ওইটার কারণে। কিন্তু ওই সময় অনেক পপুলার ছিল, সো ইট ওয়াজ আ ভেরি অবভিয়াস চয়েস বিকজ আচ্ছা ঠিক আছে ওকে বিজনেস স্কুলে যাব। তো ওই সময় আসলে বেস্ট মানে আমি জানতাম যে আইবিএতে আমি চান্স পাবো না, আচ্ছা। আইবিএতে আমি ট্রাইও করি নাই, আমি নর্থ সাউথেই পরীক্ষা দিছি, নর্থ সাউথেই ভর্তি হয়ে গেছি। তো আমরা যদি তোমার লাইফে এরকম ব্যাক ট্র্যাক করি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শুরুর দিক কোনোটাতে আসলে তেমন আমরা কোনো লেটস সে খুব ট্রিগারিং পয়েন্ট এখনো পর্যন্ত পাই না। ইউ আর লাইক সবাই যেরকম আমি এরকম ঠিকঠাক হ্যাঁ, আছি, হ্যাঁ, ভাই হ্যাঁ। কোনো সমস্যা নাই, অত প্রেশার নাই, ভেরি চিল। কমন পিপল। হ্যাঁ, আচ্ছা পাইলট নাহলে ডাক্তার হবো, নাহলে হচ্ছে গিয়ে একটা এমএনসি চাকরি টাকরি করবো, সমস্যা নেই। সো ওয়েন ওয়াজ দ্যাট পার্টিকুলার মোমেন্ট অথবা টাইম যেখানে তোমার কাছে মনে হচ্ছে যে লেটস সে ইউ স্টার্টেড টেকিং আ প্যাথ দ্যাট ইজ লেস ট্রাভেল বাই? আমি নর্থ সাউথে যখন ক্লাস শুরু করি তখনও আমি আসলে বলবো কি আমাকে মানে এনএসসি আমাকে অনেক ভিশনারি করছে, সত্যি কথা। আমার ফ্যাকাল্টিজ তাদের অনেক তাদের অবদান আছে, তাদের অবদানটা আমি ফেলে দিতে পারবো না আসলে। হ্যাঁ, আমার মেজর ছিল হচ্ছে মার্কেটিং আর এইচআরে। আচ্ছা, সো আমি এইচআর যার কাছে করেছি আমার দুটো মেজর একসাথে? হ্যাঁ, ডাবল মেজর ছিল আমার। তো না, এটা খুব কম। আচ্ছা, ডাবল মেজর অনেকই। ডাবল মেজর নিলে কি অনেক সুবিধা হয়? না, সুবিধা থাকে না, ওই যে চাকরিতে সুবিধা থাকে যে আচ্ছা। এইচআর এরও একটা জব পাওয়া যায়, মার্কেটিং এরও জব পাওয়া যায়, বা ফাইন্যান্স যদি কেউ নেয় সেটা। তো মানে এক্সট্রা কিছু একটা করতে হবে বা আমাকে নিজের কিছু একটা দাঁড় করাতে হবে, সেটা তো অনেক কিছুই হতে পারতো, কিন্তু পার্টিকুলারলি সিনেমাটোগ্রাফি শিখতে হবে, এইটা কেন চিন্তা করছো? আচ্ছা, এটার একটা ব্যাক স্টোরি আছে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমার নানা ওয়াজ আ ভেরি প্যাশনেট ফটোগ্রাফার। হি ওয়াজ আ ডক্টর, অলসো হি ওয়াজ আ ফটোগ্রাফার। মানে উনি অনেক ছবি তুলতেন। তো যেহেতু আমার চাইল্ডহুডটা আমার নানা নানির কাছে কাটছে অনেক বছর, তো ওইটার আমার কাছে যেটা মনে হয়েছে জেনেটিক্যালি ওই জিনিসটা কোনোভাবে আমাকে খুব ট্রিগার করছে, এবং এটা কোথাও রাখা ছিল আমার ভিতরে, যে ওই যে ফটোগ্রাফির জিনিসটা। এবং আমার নানার হচ্ছে আমার নানা বাড়িতে ডার্ক রুম ছিল, মানে আমার নানা নিজে ছবি ডেভেলপ করতেন, হ্যাঁ, নেগেটিভ থেকে। তো ওই জিনিসগুলো যদি আমি দেখছি, ওটা হতে পারে কোথাও আমার ওই ইন্টারেস্টটা রাখা ছিল, যেটা হয়তো স্কুল কলেজে আমার ওই ইন্টারেস্টটা কোনোভাবে ফ্লারিশ করে নাই, বা আমি হয়তো বুঝতে পারি নাই। কিন্তু ইউনিভার্সিটি ওঠার পরে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা ঠিক আছে, এটা তো ভালো লাগছে আমার কাছে, ভালো লাগছে ফটোগ্রাফিটা তো ভালো লাগছে আমার কাছে। সো এটা ফটোগ্রাফি থেকে আমি পরে সিনেমাটোগ্রাফিতে শিফটেড হয়েছি আর কি। তোমার ফটোগ্রাফির ফার্স্ট ইয়ার্স কি ছিল? আমার একটা ক্যাননের একটা ক্যামেরা ছিল, ডিএসএলআর। আমার মা আমাকে কিনে দিয়েছিলেন ক্যামেরাটা। কি মনে করে কিনেছেন? না, আমি আম্মুকে বলছিলাম যে আম্মু আমাকে একটা ক্যামেরা কিনে দাও, অনেক হাতে পায়ে ধরছি। তারপরে আম্মু বলছে যে ওই ক্যামেরাটা ছিল, সাথে একটা ছোট কিট লেন্স ছিল, 1850 একটা কিট লেন্স ছিল। তো পরে কিনে দিছিল, কিন্তু আনফরচুনেটলি ক্যামেরা চুরি হয়ে গেছিল 2013-এ। পাঠশালার এক্সপেরিয়েন্সটা মানে আমার কাছে মনে হয় in a lot of interviews, a lot of places you have talked about পাঠশালা। So আমার কাছে মনে হয় যে তোমার এন্টায়ার জার্নিতে পাঠশালার লেটস একটা বড়সড় সিগনিফিকেন্স আছে। অফকোর্স, মানে যদি নর্থ সাউথ বা বিকরণসে সিগনিফিকেন্ট হয়ে থাকে, পাঠশালা ছাড়া তো আমি এই জিনিসটা শিখতেই পারতাম না। আমি পাঠশালায় ফার্স্টে ফটোগ্রাফি বেসিক করি, তো ওখান থেকে আসলে, কারণ এটা একটা টেকনিক্যাল কাজ, ফটোগ্রাফি বা সিনেমাগ্রাফি একটা টেকনিক্যাল কাজ। এটা আসলে হ্যাঁ ইউটিউব দেখে অনেকেই শেখে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে না, আমি একটা ইনস্টিটিউশন বা একজন ফ্যাকাল্টি বা একজন টিচারের আন্ডারে আমি শিখবো পুরো জিনিসটা, আমার প্রপারলি আমাকে শিখতে হবে। তো পাঠশালায় যাওয়ার আগে যেভাবে ধরো ক্যামেরা দিকে তুমি একটা যে কোনো একটা কিছু গ্র্যাব করার চেষ্টা করতে ক্যামেরা দিকে, যেভাবে ক্যামেরা দিকে তাকে বা যেভাবে একটা ফ্রেমের দিকে থাকে, আর পাঠশালায় যাওয়ার পরে যেভাবে থাকে, সো ওটার পিছনে আসলে বা এই দুটো সিনের মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? দুইটা, একটা হচ্ছে যে ছবি তোলা বা সিনেমাটোগ্রাফির আসলে গ্রামার থাকে, যেহেতু ওটার পড়াশোনা আছে, ওটাও টেকনিক্যাল একটা কাজ, সো ওটা একটা গ্রামার থাকবে সবসময়। ওই গ্রামারটা কিন্তু আমরা জানি না, যারা আমরা এমনি নর্মাল ছবি তুলি। হতে পারে যে হয়তো আনকনসিয়াসলি 10টা ছবি তুললে একটা মানুষের হয়তো একটাতে হয়তো তার ওই ছবিটা রুল অফ থার্ড ওইটা মেনটেন করলো, বা কোনো একটা গ্রামার তার মেনটেন করলো, কম্পোজিশনের কোনো একটা রুল তার মেনটেন করছে। কিন্তু এমনিতে আমি পড়ছি জিনিসটা, আমি জানি, আমাকে শিখাইছে পাঠশালা। আমি যখন কমার্শিয়াল কাজ করতে গেছি, আমি কিন্তু ওখানে বসে ঝড়ে বক মারতে পারবো না। ওখানে কিন্তু আমাকে একদম প্রপারলি কাজ করতে হবে। আমি কিন্তু ওখানে আমার ক্লায়েন্টের জন্য যে আন্দাজে একটা করে ফেললাম, ওটা হবে না। এরকম একটা টাইমে যখন গ্রাজুয়েট করতে হয়, এবং গ্রাজুয়েট করার পরে যে তোমার লাইফ হিস্ট্রির মধ্যে অনেকগুলা চাকরি করার যে একটা ব্যাপার বা এক্সপিরিয়েন্স,
সো আমার কাছে তো মনে হয় ওই টাইমটা অনেক ডিফিকাল্ট হওয়ার কথা, যে একদিকে আমার ক্যামেরা পড়ে আছে, আমি চাই এটা ধরে আমি কাজ করব, আরেকদিকে আবার আমি অনেকগুলো চাকরি করতেছি। সো হাউ ডিড ইউ ডিল উইথ দ্যাট পার্টিকুলার স্টেজ অফ ইউর লাইফ? মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি এখনো বলবো যে দ্যাট টাইম অফ মাই লাইফ 2014 2015 ব্যাক ইন, ওই ডিসিশনটা ছিল আমার নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ডিসিশন, যে আমি চাকরি করবই না, আমি শুধু চেকমেটে কাজ করব বা চেকমেটে কনসেন্ট্রেট করব। এবং কারণ মানে আই গট ম্যারিড ইন 2013, সো এবং ওই ইয়ারেই আমি হচ্ছি মানে নতুন চাকরি শুরু করি। চাকরি মানে কি, চাকরি হচ্ছে সবসময় একটা মানে কি মানে নির্ভরতা দেয়, মানে একটা মাসের মানে 28তে যখন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড এই মেসেজটা আসে, তখন কিন্তু আর কোনো চিন্তা থাকে না সারা মাস বস বকছে না কি করছে, এগুলো এত মাথায় থাকে না। কিন্তু কি হচ্ছিল আসলে, ওই মেসেজটাও কোনো একটা কারণে আমাকে শান্তি দিচ্ছিল না। আমার মনে হচ্ছিল কি যে আমি খুব কেজড হয়ে গেছি এই কেবিনটার মধ্যে। তো তুমি যেরকম চাকরি লেটস সে সবচেয়ে ভালো যে ধরনের চাকরি পাওয়া যেত, তো তুমি কি ওইরকম একটা চাকরি করছিলে, মানে ওয়ার ইউ ভেরি হ্যাপি অর স্যাটিসফাইড উইথ দ্য জব দ্যাট ইউ হ্যাভ, মানে ইন টার্মস অফ এই জবটার মার্কেট ভ্যালু? I was happy with the financial package. It was sufficient for me ওই সময়। ওরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছিলাম ওই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে ওই কোম্পানিটা সব থেকেই ভালো ছিল, কিন্তু এটা আসলে আমার ইন্টারেস্টেড ছিল না কোনোভাবেই না। আচ্ছা। আমি মানে মোর অফ আ ক্রিয়েটিভ পারসন, হ্যাঁ, ওটা ক্রিয়েটিভিটি থেকে অনেক হাজার হাজার মাইল দূরে ছিল ওই চাকরিটা। এভরিওয়ান টকস অ্যাবাউট বিং প্যাশনেট, এভরিওয়ান টকস অ্যাবাউট যে তোমার যদি একটা প্যাশন থাকে, একটা আইডিয়া থাকে, একটা বিজনেস থাকে, ওটাকে তুমি অবশ্যই পারসিউ করো। কিন্তু রিয়ালিটি তো আসলে অনেক ডিফারেন্ট হয়, যে আমার যদি মাসে 40-50 হাজার টাকা বা যেরকম একটা টাকাই আসুক না কেন একটা চাকরি থেকে, ওটা থেকে বের হয়ে যখন আমি একদম মাসে 0 টাকার গ্যারান্টি থাকবে ওখানে যাব, ওটা তো সবার পক্ষে পসিবল হওয়ার কথা না। স্পেশালি যদি তুমি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসো, তখন তারও বেশি পসিবল হওয়ার কথা না। সো why did you think it was possible for you? It was an impulsive, it was not, আচ্ছা। that's for sure, because আমি অনেক দিন চিন্তা করছি, বারবার রিথিঙ্ক করছি, but I have a very very supportive partner. এটা একটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার ছিল আমার জন্য, কারণ আসলে কি আমি কাজটা পারি is not sufficient enough to run the market. It's not. কাজটা পারলেই যে মানুষ আমাকে কাজ দিবে এটার কিন্তু কোনো রকম কোনো গ্যারান্টি নাই। তো আমাকে কিন্তু কাজটা নিয়ে আসতে হবে, এবং আমরা তখন ছোট, আমাকে একটা মার্কেট দাঁড় করাতে হবে, আমার একটা টার্গেট গ্রুপ দাঁড় করাতে হবে যারা আমাকে কাজ দিবে। এবং ওই যেটা মানে তুমি বলছিলে যে একটা সিকিউরড একটা ফাইন্যান্সিয়াল, ওই সিকিউরিটি বাদ দিয়ে একদম জিরোতে না, মানে আমি বলবো মাইনাসে, বিকজ কিছু ইনভেস্টমেন্ট তো থাকে একটা ব্যবসা করতে গেলে, আমাকে সেখানে আবার ইনভেস্ট করতে হচ্ছে আলাদা করে। আমি অফিস থেকে যে টাকাটা নিয়ে আসছি আমরা হয়তো সেটাই আবার ইনভেস্ট করছি আমরা আমাদের বিজনেসে, একটা পিসি কিনতে হলেই হোক বা একটা ক্যামেরা কিনতে হলেই হোক নতুন। তো আমার যেটা ছিল যে আমার পার্টনার সবসময় আমাকে বলছে যে মানে মানে হ্যাভ ফেথ অন ইয়োর সেলফ অ্যান্ড মি, আমরা ভালো করবো, তুমি দেখো। ও সবসময় খুবই ভিশনারি ছিল যে না ভালো হবেই, তুমি টানা অনেকদিন করে যাবে এই কাজটা, তুমি দেখবা আমাদের ভালো হবেই। আমরা চেকমেটকে যে জায়গায় নিতে চাচ্ছি বা আমাদের এজেন্সিটাকে আমরা জায়গায় নিতে চাচ্ছি, আমরা নিতে পারবো, সেটা এখনো বলে, কারণ আমরা মনে করি আমরা এখনো নিতে পারিনি, আমরা আরো অনেক সামনে যেতে চাই, সেটা আমরা এখনো নিতে পারিনি, সো আমরা নিতে পারবো আরো সামনে। সো তোমার স্টোরির মধ্যে তোমার পার্টনারের লেটস সে কন্ট্রিবিউশনটা অনেক সিগনিফিকেন্টলি আসে এবং বারবার আসে। এন্ড একটা নোটেবল থিং হিয়ার, যেটা আসলে সবার স্টোরিতে প্রবাবলি অতটা কমন থাকে না, সেটা হচ্ছে যে তোমার পার্টনার ইজ অলসো ইয়োর আদার হাফ। ইয়েস, রাইট? সো আই হ্যাভ অলসো মেট আমিন ভাই, ইজ আ ব্রিলিয়েন্ট পারসন, অনেকবার কথা হয়েছে আমিনের সাথে, এন্ড আই হ্যাভ সিন মানে বোথ অফ দিস মানে পিপল অ্যাট ওয়ার্ক টুগেদার এরকম। হ্যাঁ, সো মানে একটা জিনিস মানুষ বলে না অনেক সময়, যে হচ্ছে গিয়ে এরকম না হওয়াটাই বেটার, যে লেটস সে when you are inside the same family, ওইটার মধ্যে আবার যখন একটা প্রফেশনাল রিলেশনশিপ চলে আসে, যে একদিকে ইউ আর পার্টনার্স, যেখানে হচ্ছে গিয়ে একটা প্রফেশনাল অ্যাকাউন্টেবিলিটি আছে, যেখানে একজন একজনকে কাজ নিয়ে ধরবে, লেটস সে ডিসকাস করবে, একজনকে বলবে তো কাজ ভালো হয় নাই, এটা ঠিক করতে হবে, করতে হবে, আবার ওই দিক থেকে আবার ইউ অলসো পার্টনার্স। সো দুইটা অনেকেই বলে যে একসাথে যায় না, দুটাতেই নাকি প্রবলেম হয়ে যায়, আবার অনেকে বলে যে না এটা একটা ভালো কম্বিনেশন। সো কোনটা আসলে মানে সত্য? ইট ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ ইউ হ্যাভ উইথ দ্যাট পারসন। আচ্ছা, মানে ইন দ্য কোর যদি রিলেশনশিপটা আসলে খুবই আন্ডারস্ট্যান্ডিং এর রিলেশনশিপ হয়,
খুবই ট্রান্সপারেন্ট হয়, তাহলে আমি বলবো যে এটা কোনো ব্যাপারই না যে বিজনেস পার্টনার সে আমার, নাকি সে আমার বেটার হাফ, নাকি অনেকে পেরেন্টদের সাথেও বিজনেস করে তারা সে কি আমার বাবা মা, এটা এটা কোনো ব্যাপার না। যদি ওই রিলেশনশিপটা খুবই স্ট্রং হয় ফ্রম দ্য রুট, তাহলে এটা যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংই আসলে কোনো সমস্যা না। কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং হবেই, মানে আমি যদি আমার অন্য কোনো পার্টনার থাকতো তার সাথে আমার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতো, কিন্তু যে কাজটা হয়নি কেন, কাজটা ভালো করে, এবং আমাদের মধ্যেও আছে, দুজনের মধ্যেই আছে যে কাজটা, কারণ আমরা আলাদা আলাদা ডিপার্টমেন্টস দেখি আমাদের বিজনেসে। সো ওখানে কিন্তু কমন কিছু জায়গা তো থাকেই, কমন একটা পয়েন্ট তো থাকেই যেখানে সে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সো ওখানে কিন্তু আমাদের ওই কোয়েশ্চেন করার জায়গাটা দুজনেরই আছে, এবং আমরা দুজনেই কোয়েশ্চেন করা এবং কেন এটা ভালো হলো না, কিউসি করা, এটা কেন এরকম হচ্ছে ওরকম হচ্ছে, এই কনভারসেশনটা কিন্তু আমাদের নিয়মিত হয়, সব সময় হয়। এবং আমাদের ক্ষেত্রে জিনিসটা খুবই পজিটিভলি কাজ করেছে যে আমরা একজন আরেকজনের বেটার হাফ। সো যাতে আমাদের কোনো অফিস টাইম নাই, আমরা একদম 24/7 আমাদের ব্যবসার কথা আমরা যখন ইচ্ছা, কোনো আইডিয়া আসছে, কোনো কিছু বলতে ইচ্ছা হচ্ছে, সাথে সাথে আমি পার্টনারকে বলে দিতে পারি। এই প্রিভিলেজটাই বা কে পায়। সো এই যে ওয়ার্ক আর লাইফের মানে কোনো বাউন্ডারি না থাকা, এটা কি ভালো না খারাপ? এটা কিন্তু ভেরি ডেঞ্জারাস। এটা ইউ নিড টু কন্ট্রোল দিস। আচ্ছা, না হলে অনেক ক্ষেত্রে অসুস্থ হয়ে যেতে হতে পারে, মানে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। তুমি কখনো হয়ে গেছে এরকম অবস্থা? হ্যাঁ, আমাদের দুজনেরই হয়েছে যে দেখা গেছে একদম ব্রেকডাউন করছি আমরা, কারণ মানে এভাবে হয় না। এটা খুবই স্ট্রেসফুল এই জিনিসটা। হ্যাঁ, কারণ দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠেই দুজন মিলে একসাথে একই জিনিস, এবং আস্তে আস্তে বাসা আসলে কি, বাসা হচ্ছে রিলিফের জায়গা। আমি আর কোনো কাজ নিয়ে কথা বলবো না, কিন্তু আমাদের কিন্তু সেটা নাই। এবং আমাদের হচ্ছে আমরা যে অ্যাডিক্টেডের মতো, একদম আমরা বলতেই থাকি। আমরা একবার চিন্তা করলাম যে না, রাত 9টার পরে দেখো আমরা বাসায় আর কোনোদিন কাজ নিয়ে কথা বলবো না, সেটা হয়ই নেই, আজ পর্যন্তও হয় না এই জিনিসটা। হ্যাঁ, রাত 12টা 1টা চলতেইছে, সবসময় আমরা একটা আইডিয়া সাথে বলে ফেলছি, এরপরে আমরা বলছি যে জাস্ট এটা হবেই, কিছু করার নাই। কিন্তু আমরা এখন আস্তে আস্তে কন্ট্রোল করা শিখছি যে কোন জায়গাটা হচ্ছে আমার ওই পার্টনারটা ব্রেকিং পয়েন্ট, ওখানে গিয়ে আমি তখন লাগাম ধরি যে না, এখন আমরা কাজ নিয়ে কথা বলবো না। বিকজ হয় কি, যখন একটা মানুষ একদম ভেঙে পড়ছে, মানুষ কিন্তু বুঝতে পারে না, কারণ সে তখন তার পুরো কন্ট্রোল লুজ করতেছে, কিন্তু এত স্ট্রেস হয়ে গেছে তার উপর, সে কন্ট্রোল লুজ করছে। তখন আরেকজনকে ধরতে হয় যে না, তুমি এখন একটু রিলিফ নাও, একটু রেস্ট করো, তুমি এখন এটা নিয়ে কথা বলবা না বা তুমি চিন্তা করবা না এটা নিয়ে। সো ও যেমন আমাকে ওই সাপোর্টটা দেয়, আমি ওই মেন্টাল সাপোর্টটা ওকে দিই। সো যখন চেকমেট ফার্স্ট মার্কেটে আসে, তখন এই পুরো ওয়েডিং ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফির মার্কেটটা কেমন ছিল, এন্ড হাউ ডু ইউ থিঙ্ক ইট হ্যাজ চেঞ্জড ওভার দ্য ইয়ার্স? ইট ওয়াজ ব্যাক 2011। তো তখন অলরেডি ছিল, মানে তখন অলরেডি ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি people were spending on these বলবো লাক্সারি এলিমেন্টস। হ্যাঁ, তখন ইট ওয়াজ নট আ নেসেসিটি, বাট ওভার দি ইয়ার্স এখন এটা নেসেসিটি হয়ে গেছে একটা। এটা এখন আর লাক্সারি আইটেম আমি এটাকে বলতে পারছি না, কারণ ইটস আ মার্কেট, ইটস অ্যান ইন্ডাস্ট্রি, এবং এখানে আসলে অনেক মানুষ কাজ করছে এখন, অনেক এজেন্সিজ, এবং প্রত্যেকটা এজেন্সিরই অনেক এমপ্লয়িজ, এবং অনেক মানুষই এই পুরো ইন্ডাস্ট্রিটার উপর ডিপেন্ডেন্ট এখন। সো চেকমেট ইভেন্টসে তোমার দুইটা রোল, একটা হচ্ছে অফকোর্স ইউ আর দি ফাউন্ডার, one of the founders, yes. co-founder of course, আর আরেকটা রোল হচ্ছে তুমি সিনেমাটোগ্রাফি পুরোটা লিড করো। সো কোন রোলটা প্লে করা ইজ মোর ডিফিকাল্ট? co-founder। এবং কেন? সিনেমাটোগ্রাফির কাজ করতে আসলে যেটা বলো, ওটা আমার প্যাশনটা করতে আমার খুবই ভালো লাগে। সো ওটাতে না টেকনিক্যাল কাজ আছে, ওখানে অনেক ইন্ডাস্ট্রিয়াল কাজ আছে, কারণ গিয়ে শ্যুট করা, প্রোডাকশনের কাজ করা, সারাদিন শ্যুট করছি, ঢাকার বাইরে কাজ করছি বা অন্য কোথাও ইনডোরে শ্যুট করছি। কারণ আমরা তো শুধু ওয়েডিং ছাড়াও আমরা বিভিন্ন রকম কর্পোরেট কাজও করি, তো ওই কাজগুলো আসলে, এবং তারপরে শ্যুট হয়ে আসার পরে সেটা পোস্ট প্রোডাকশনের কাজ করা, ওইটাতে একটা ইন্ডাস্ট্রি লাগে। কিন্তু ওইটা করতে আমি আই এনজয় দ্যাট ওয়ার্ক, কারণ ওইটাই আমার, ওই জিনিসটা ভালোবাসি বলেই আজকে চেকমেট আছে। আচ্ছা, কিন্তু যখন ওই ব্যাক এন্ডের অপারেশনাল কাজগুলো আসলে খুবই বোরিং, অপারেশনাল কাজ করতে আসলে কারো ভালো লাগে না, কারণ এই অ্যাকাউন্টিং, এই অফিসের ঝামেলা, অফিসে কি হচ্ছে, এই জিনিসগুলা করতে আসলে ভালো লাগার কথা না, স্ট্রাকচারাল যে কাজগুলা। সো ওইটা আমার কাছে খুব একটা আমি এনজয় করি না, আমি আসলে সিনেমাটোগ্রাফি কাজটা করতে বেশি এনজয় করি। সো এই যে লেটস সে there is this picture that we have in front of us, যে ক্যামেরার পিছনে মেয়েদের খুব বেশি দেখা যায় মোস্টলি। আমি যদি মানে I'm not let's say going for any stereotypes, I'm just going for let's say একটা কমন অবজারভেশন। যে কোনো বিয়ের অনুষ্ঠানে যাই বা যে কোনো একটা ইভেন্টে যাই বা যত জায়গায় আসলে যে কোনো শোটো করতে যাই, ক্যামেরার পিছনে সবসময় বেশিরভাগ সময় ছেলেরাই থাকে। It's very rare to find a woman behind the camera, be it photography, be it cinematography.
এটা কারণ কি আসলে? এক নম্বর হচ্ছে কাজটার অনেক আউটগোয়িং, মানে আচ্ছা। বাইরে বাইরে কাজ। সো মেয়েদের হয় কি, মেয়েরা এত বাইরে বাইরে কাজ করার জন্য ফ্যামিলি সাপোর্টও পায় না, অনেক সময় আনকমফোর্টেবলও থাকে অনেক। কারণ যেহেতু সিকিউরিটি একটা অনেক বড় ইস্যু, কারণ এই ধরনের প্রোডাকশনে আসলে মানে বা এই ধরনের কাজের আসলে কোনো টাইম টেবিল নাই। হ্যাঁ, আমি রাত 12টায় বাসায় আসতেছি, আমাকে সিকিউরিটি কে দিবে? যদি আমার ওই প্রিভিলেজ না থাকে, আমাকে সিকিউরিটি দেওয়ার তো কেউ নাই। এটা একটা রিজন যে কারণে আমাদের দেশের কনটেক্সট আমি বলছি যে এটা এখানে আমরা অনেক বেশি ছেলে দেখি। 2 নম্বর হচ্ছে আমাদের দেশের কনটেক্সটে আসলে এই প্রফেশনটা একটু নতুনই। সো এই নতুন প্রফেশনে আসলে এক নম্বর হচ্ছে এডুকেশন আছে বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েও এখন মানে ছেলে বা মেয়ে এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে। সো সেক্ষেত্রে আমার মনে হয় আরেকটু সময় দিলে আমরা আরো মেয়ে দেখতে পাবো একটা সার্টেন টাইম পরে। আমি আমি হোপফুল। আরেকটা যে ব্যাপার থাকে সেটা হচ্ছে যে প্যারেন্টসদের থেকেও যারা মাঝে মধ্যে একটু বেশি কেয়ারিং হয়ে যায়, যেমন হচ্ছে আশেপাশে আত্মীয় স্বজন, পাশের বাসার আন্টি, সো এরা তোমাকে হোয়াট ওয়াজ দেয়ার পারসেপশন অ্যাবাউট ইউ, যে এরা তোমাকে নিয়ে কি ধরনের ডিসকাশন করতো? আমার আমার যেটা মনে হয়েছে সবসময় সেটা হচ্ছে যে এদের মনে হতো যে মনে কোনো কাজই করে না, আচ্ছা, ঘুরে ফিরে ক্যামেরা নিয়ে বেড়াচ্ছে। ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর তখন যেহেতু মোস্টলি বিয়ে বাড়ি মানে বিয়ের ওয়েডিং রিলেটেড কাজই ছিল, তো তখন তাদের ওদের নিশ্চয়ই মনে হতো বা আমি আমি জানি যে মনে হতো যে এত বিয়েতে ঘুরে টুরে বেড়ায়, একটু টিজও করতো। কিন্তু হ্যাঁ, টিজ যে শুনতে হয় নাই তা কিন্তু না, শুনতে হয়েছে। কিন্তু হচ্ছে কি আমি না আমার কান পর্যন্ত ওগুলো একেবারে আসতেই দিই নাই, যে কি বলতেছে ওরা, কি বলে তাতে আমার তো কিছু যাই আসে না আসলে। তো হ্যাঁ, বলছে ওরকমই, মানে মানুষের মনে হতো যে আসলে ভ্যাগাবন্ড টাইপের, আসলে কিছু করে না মনে হয় ক্যারিয়ারে, মানে কিছুই করে না কিছু মনে হয়। করে না। হ্যাঁ, ওটাই মনে হতো। অনেকে এরকম যখন একটা ক্রিয়েটিভ প্রফেশনাল আইডেন্টিটি দেয় যে আই এম আ ফটোগ্রাফার বা আই এম আ ফ্রিল্যান্সার বা আই এম হচ্ছে গিয়ে লেটস সে সিনেমাটোগ্রাফার, তো আমরা আচ্ছা ভাই আপনি আর কি করেন? হ্যাঁ এরকম একটা মোমেন্ট থাকে না? হ্যাঁ হ্যাঁ, প্রচুর আসছে এরকম মোমেন্ট, প্রচুর আসছে। আমার মনে আছে একটা স্পেসিফিক কথা, একজন ক্লায়েন্ট একবার ফোন করছেন আমাদের। ক্লায়েন্ট আমি ঠিক জানি না উনি কি, মানে ওই অর্ডারটা পরে শেষ পর্যন্ত ইয়ে হয় না, ম্যাচিওর করে নাই। মানে উনি ফোন করে বলতেছেন কি, আচ্ছা আচ্ছা আপনি সিনেমাটোগ্রাফার, আচ্ছা আপনি আর কি করেন? আচ্ছা, আমি কি করবো, মানে এটাই তো আমার কাজ, আমি আর কি করব? হ্যাঁ, তো আর আত্মীয় স্বজন তো বিভিন্ন সময় জিজ্ঞেস করতে যে আচ্ছা এইটাই না, আর কি করবা তাহলে, মানে কি চিন্তা করতেছো? হ্যাঁ, প্ল্যান কি, কি চিন্তা করতেছো? মানে কি করবা আসলে? হ্যাঁ, তো আমি বলতাম যে আমরা তো এটাই চালাচ্ছি, মানে ও শুধু কি চেকমেট নিয়ে আসো? তো হ্যাঁ আছি, মানে এটাই তো আমাদের কাজ, এটাই তো আমার, মানে এটাকে তো সামনে আগানো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। এটা যখন কেউ মানে লেটস সে খুবই একটু সিরিয়াসলি জিজ্ঞেস করলো যে আসলে এতে কেমন টাকা আছে, ধরেন তোমার লেটস সে যারা পিয়ার্স ইউনিভার্সিটি তারা এখন এমএনসি তে কাজ করলে, বা তুমি যদি এমএনসি না ছেড়ে এখন যেই জায়গাটা থাকতা সেটার তুলনায় যদি তোমাকে কম্পেয়ার করতে হয় এখন তুমি যে কাজটা করো, সো উড ইউ সে যে it's more or less the same or it's like even better, or would you say যে না এই ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত অত টাকা পয়সা মানুষ পায় না? আচ্ছা, মানে I won't consider it only on the basis of financial criteria, না, বিকজ আসলে আমার এই কাজটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি যদি আজকে চাকরি করতাম শুধু, হয়তো আমার ব্যাংক ব্যালেন্স অনেক বেশি হতো। আচ্ছা, হ্যাঁ, কারণ আমি একটা প্রাইভেট জায়গায় হয়তো কাজ করছি, একটা এমএনসিতে কাজ করছি, সেখানে মান্থলি আমি একটা টাকা পাচ্ছি। সো আমরা ভালো দিকগুলোর কথা তো অনেক শুনলাম, আবার এটা তো অনেক উল্টা দিকও আছে, যেমন হচ্ছে গিয়ে as you said আমি একটা মেনশন করতে চাই একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে টাকা কত ইনকাম করে। হ্যাঁ, তা আমার মনে আছে যে একবার মানে আমাদেরকে অনেক এটা শুনতে হয়েছে, মানে বিশেষ করে আপনি যে প্রচুর কি কি করো এটা, মানে এটা কি, মানে বাবা মা না, মানে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন বলে না, বাবা মা একটু অকওয়ার্ড হয়ে যায় না, মানে ওনাদেরও তো মনে হয় যে সবার সামনে এরকম জিজ্ঞেস করে ফেললে। আমার মনে আছে একবার আমরা একটা জায়গায় দাওয়াত খেতে গেছি, না একটা বাসাতে, তো আমার একজন রিলেটিভ, ভেরি ক্লোজ ওয়ান, উনি সবার সামনে আমাকে জিজ্ঞেস করছে যে মান্থলি কত টাকা ইনকাম হয় তোমাদের? আমি আমি তো লাইক হয় এই তো এরকম এরকম একটা এত ফিগারস এরকম বলেছি আমরা। তখন বলছি যে না, এক্সাক্ট কত হয় হয় ইনকাম হয়, মানে মাস চালানোর মতো। মানে আমার সবচেয়ে অবাক লাগতো, এখন আর কেউ করে না কোয়েশ্চেনস গুলা, এটাই মানে ওভার দ্য ইয়ার্স এই চেঞ্জেস গুলাই আসছে, হয়তো মানুষ হয়তো চেঞ্জ দেখছে। সো লেটস সে আমি যদি এরকম একটা কথা চিন্তা করি যে ঢাকার কোন একটা পার্টিকুলার জায়গায় যদি একটা শুট হয়, সবাই অভ্যস্ত যে হ্যাঁ ক্যামেরার পিছনে ক্যামেরাম্যান তো ছেলেরাই থাকবে, ক্যামেরাম্যান ওরা আবার ডিওপি টিওপি এইসব তো আবার খুব একটা কমন না। হঠাৎ করে এরকম একটা জায়গায় একটা মেয়েকে দেখলে তো আসলে মানুষজন একটু মানে উইয়ার্ডেড আউট হয়ে যাওয়ার কথা, অকওয়ার্ড হয়ে যাওয়ার কথা যে একটা মেয়ে কেন, এরকম কি আসলেই হয় নাকি? ইজ ইট জাস্ট মাই স্টিরিওটাইপ? না না, হয়তো হয়, খুবই হয়।
অনেক অকওয়ার্ড কোয়েশ্চেনও করে বসে, যেমন কারণ আমরা যেমন ঢাকার বাইরে শ্যুট করতে হয়, হ্যাঁ, কারণ হচ্ছে যে ঢাকার ভিতরে শ্যুটগুলোতে হয়তো অত প্রবলেম হয় না ডকুমেন্টারিতে, কারণ ঢাকার ভিতরে হয়তো অনেক ক্ষেত্রে ইনডোর করতে হচ্ছে আমাদের। ঢাকার মানুষ তো আসলে মানে ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি, সো হয়তো অনেক কিছুই দেখছে, হ্যাঁ, দ্য মোস্ট প্রোগ্রেসিভ পার্ট। কিন্তু ঢাকার বাইরে আউটডোর করতে হয়, তখন মানে একদম ভিড় জমে যায়, বা ঘাড়ের উপর দিয়ে দেখতেছে কি করতেছি, বা এসে হয়তো জিজ্ঞেস করতেছে আপনি কি সাংবাদিক, হ্যাঁ, মানে এই ধরনের প্রশ্ন করে, খুবই অবাক হয়ে যায় মানুষ। হ্যাঁ, তো ওয়েডিং তো যে কোনো মানুষের জীবনে খুবই, মানে বেশিরভাগ মানুষের জীবনে একবারই আসে, এবং এখনকার দিনে তো স্পেশালি মানুষজন এটা নিয়ে অনেক কেয়ারফুল, যে প্রথমত তো ওয়েডিং ভেন্যু টেনু, তারপর হচ্ছে কাকে বিয়ে করবে, এটা থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় হচ্ছে গিয়ে বিয়েটার ছবি টবি কেমন হবে দেখতে, বা এরকম একটা ব্যাপার, মানে বিং ট্রুথফুল অর অবজেক্টিভ অ্যাবাউট ইট। সো ওইরকম একটা টাইমে লেটস সে বিং ভেরি অবজেক্টিভ অথবা বিং ভেরি অনেস্ট, একটা কাপল যখন লেটস সে একটা টিমকে সিলেক্ট করে, বা যখন একটা মানুষকে সিলেক্ট করে, বা যখন একটা পার্টিকুলার অর্গানাইজেশনকে সিলেক্ট করে, এবং যখন দেখে যে পিপল অ্যাট ওয়ার্ক, সো তখন কি ওরা লেটস সে একটা ছেলে সিনেমাটোগ্রাফার একটা মেয়ে সিনেমাটোগ্রাফারকে এখনো পর্যন্ত ইকুয়ালি ট্রাস্ট করতে পারে, অর ডু দে হ্যাভ কোয়েশ্চেনস, অর ডু দে ডিপেন্ড অন ইউর পোর্টফোলিও সো ফার? মানে in case of my wedding clients, they have always relied on me. Sometimes corporate clientরা হয়তো একটু তুমি কি পারবা এই জিনিসটা করছে, কিন্তু at the end of the day পরে আমি যখন আমি বলছি যে আপনি দেখেন আমি কাজটা দেই, আপনি তারপরে আপনি বলবেন। কিন্তু ওয়েডিং এর ক্ষেত্রে দে আর মোর কমফোর্টেবল উইথ মি, বিকজ যেটা হয় যে ইন ওয়েডিং এই জিনিসগুলা মানে ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিগুলো মোস্টলি আর ডেল্ট উইথ বাই দ্য ব্রাইড herself. সো হয় কি, ব্রাইড যখন একটা মেয়ের সাথে ডিল করে তখন শি ইজ ভেরি কমফোর্টেবল, অনেক কিছু বলতে পারতেছে। একটা ছেলে হলো অত কিছু বলতে পারতো না। ওই মাইলেজটা আমি এখানে পাইছি ওয়েডিং এ কাজ করার ক্ষেত্রে। সো ক্যামেরা হাতে তো তুমি কর্পোরেট অনেক সিনেমাতে কাজ করলা, অনেক ওয়েডিং এও কাজ করলা, সো হোয়াট হ্যাজ বিন দ্য মোস্ট ইমোশনাল মোমেন্ট সো ফার হোল্ডিং আ ক্যামেরা? আসলে আমি কিন্তু সিনেমাটোগ্রাফির পাশাপাশি এডিটর, মানে আমি হচ্ছি শুট করি পার্শিয়ালি, আমি ডিরেক্ট করি এবং আমি এডিট করি, এবং আমি আমার মানে বেশি সময়টা আসলে এডিটে দেই, আচ্ছা, মানে পোস্ট প্রোডাকশনে। যে কোনো সময় আসলে এডিটেই বেশি টাইম যায়। হ্যাঁ, এবং যেটা হয় যে আমার ইমোশনাল জায়গাটা আসলে শুটের থেকেও এডিটে অনেক বেশি হয়ে যায় অনেক সময়। এবং ইমোশনাল বলতে কি, মানে ইমোশনাল জায়গা তো আসলে ওয়েডিংয়েই বেশি আসবে, কর্পোরেটটা তো আসলে ওরকম ইমোশনের জায়গা থাকে না, কিন্তু ভালো লাগার কাজ তো থাকেই। কর্পোরেট কাজ একটা প্রচন্ড অ্যাড্রিনালিন রাশের মতো, খুব ভালো লাগে করতে, কারণ এক একটা কাজ এক এক রকম। ওয়েডিংয়ে যেটা হয় কি, ওয়েডিং একই রকম, আমি জানি কি হবে এখন, আমার মুখস্থ পুরো জিনিসটা, কিন্তু কর্পোরেট কাজ কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট আলাদা, পরের মানে হ্যাঁ হতে পারে আমরা ফ্যাক্টরি শুটই করছি বা ফ্যাক্টরি পোর্টফোলিওই করছি, কিন্তু এক একটা ফ্যাক্টরি এক এক রকম। সো হোয়াট ইজ লাইক দি মোস্ট স্পেশাল অথবা রিমেম্বারেবল অ্যাপ্রিসিয়েশন ইউ হ্যাভ রিসিভড এরকম একটা ওয়েডিং ভিডিও কারো কাছে ডেলিভার করার পর একটা কাপড়কে দেওয়া পর? লট মানে আমার সবসময় মনে হচ্ছে যে আমি 2014 থেকে আমি ওয়েডিং সিনেমাটোগ্রাফির কাজ শুরু করি। হ্যাঁ, তখন পাশাপাশি মানে চাকরিও করছি, এটাও করছি, কিন্তু এখন তো মানে 2020-তে মানে এত বছর পর্যন্ত আমার মনে হয় আমার যেটা হয় যে সব ক্লায়েন্টকে, আবার সব ক্লায়েন্টের সাথে আমি কাজ করি না, মানে সব ক্লায়েন্টের কাজ আমি করি না, মানে শুট করে এডিট করে স্পেসিফিক প্যাকেজ আছে, কারণ যেহেতু সব কোম্পানিতে থাকতে হবে জিনিসটা, দুটো প্যাকেজ ভাগ করা থাকে। তো আমার সবসময় মনে হচ্ছে যে আমি কাজ করছি কোনো ওয়েডিংয়ের ক্লায়েন্টের ওয়েডিং ফিল্মে কাজ করছি এবং ওনার কাজটা পছন্দ হয় নাই, আমি মনে করতে পারি না যে এরকম একটা ক্লায়েন্টও আছে, কনফিডেন্টলি জিনিসটা মনে করতে পারি না, কারণ মানে আমার প্যাকেজ নিছেন, বা আমি ওনার ওয়েডিং ফিল্মের ডিরেক্টর ছিলাম, আমি শুট করছি, আমি এডিট করছি, বা ডিরেক্টর ছিলাম, আমি এডিট করছি। কারণ আমি সব সময় যেটা করি, আমি যখন একটা কাজ করি, ওই ক্লায়েন্টের ফ্যামিলি, ওই ক্লায়েন্টের কেমন লাগছে, ওই ক্লায়েন্ট কেমন পছন্দ করছে, আমি পুরো জিনিসটাকে অনেক ইনডেপথ গিয়ে আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আমি একদম মানে, কারণ কাজগুলো কাস্টমাইজড হয়, আমি একদম ইন জেনারেল একটা ডেলিভারি আমি কখনো করি না, এবং যতক্ষণ না পর্যন্ত ক্লায়েন্টের ভালো লাগতেছে, যে উনি বলতেছেন যে না আমি মানে খুবই সুন্দর, আমি মানে একদম আমি টিয়ারি। আরেকটা যেটা হয় যে সেটা হচ্ছে যে একটা স্পেসিফিক ক্লায়েন্টের কথা বলি, আমরা ওই ফ্যামিলির 2টা বোনের কাজ করছিলাম, 2টা বোন। তো আমাদের অনেক ইন্টারভিউ নিতে হয়, স্টোরি টেলিং এর কাজ করতে গেলে ওয়েডিংয়ে অনেক ইন্টারভিউ নিতে হয় ফ্যামিলিতে। তো আমরা যখন ইন্টারভিউটা নিছি, বড় বোনের কাজ আমরা করছি, তখন যখন ইন্টারভিউ নিছি তখন সবাই অনেক কাঁদছে,
তো কারণ আমার ইন্টারভিউ নেওয়ার নিয়ম হচ্ছে যে আমি দরজা বন্ধ, যে ইন্টারভিউ দিচ্ছেন উনি, আমি আর আমার সিনেমাটোগ্রাফার বা আমার যে অ্যাসিস্ট্যান্ট থাকে উনি ছাড়া বাকি পুরো দরজা আমরা বন্ধ করে দিই, ভিতরে কেউ আসতে পারবে না, কারণ খুব ডিস্ট্রাক্ট, মানে তুমি বুঝতে পারবা যে মানে খুবই ডিস্ট্রাকশন হতে থাকে তখন। So it seems like মানে this is the most মানে beautiful kind of appreciation you can ever receive, যে আমার নিজের কাজ দেখে একটা মানুষ পুরো কেঁদে ফেললো। But তারপরেও মানে if you look back at your journey, it could have been much smoother. একটা এসি রুমের মধ্যে বসে কাজ করলাম, বাসায় চলে গেলাম, অনেক অনেক টাকা কামাইলাম, and then মানে সবকিছু অনেক সেফ সিকিউর, কোনো ঝড় ঝঞ্ঝা নাই, মানুষ 5 বার ফিডব্যাক দিবে ওইটা আমি 5 বার ঠিক করবো এরকম নাই। Now that you've also become a parent, ওইটার দিক থেকে আসলে প্রবাবলি আরো অনেক মানে জানি না, মনে হয় আরো অনেক চিন্তা ভাবনা কম থাকতো বা আরো অনেক গুছানো থাকতো সবকিছু। তো তারপরে ইউ হ্যাভ চোজেন আ প্যাথ দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট, অনেক কম মানুষ চুজ করে, স্পেশালি অ্যাজ আ উইমেন আরো অনেক বেশি কম মানুষ চুজ করে। হোয়াট মেক্স ইট ওয়ার্থ ইট? A lot of moments আমি বলবো, because there are few moments in my career যেটা আমি জানি আমি যদি একটা চাকরি করতাম এই মোমেন্টগুলো কখনো আসতো না আমার কাছে। First of all, last year Checkmate won the Best Production House Award by iStudent. So এটা একটা মানে পুরা হল ভর্তি লোক, এবং iStudent মানে হচ্ছে বেঙ্গলের অ্যাওয়ার্ড ছিল এটা। সো যখন আমাদেরকে অ্যাওয়ার্ডটা দিছিল মানে ইট ওয়াজ লাস্ট ইয়ার, ওই মোমেন্টটা আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি যে এত কষ্ট করছি, মানে রাতের পর রাত এডিট করতেছি এবং আমাদের আমি কিন্তু কখনো ছুটির এরকম ছিল না যে ঈদের আগের দিন পর্যন্ত আমি ক্লায়েন্টকে ডেলিভারি করতেছি। শুধু ঈদের দিন হয়তো কাজ করলাম না, ঈদের পরের দিন হয়তো কোথাও যাবো, কিন্তু ঈদের আগের দিন পর্যন্ত টানা ডেলিভারি করে গেছি, কাজ করে যাচ্ছি, কষ্টগুলা মনে হচ্ছে ওয়ার্থ ইট। আর আরেকটা মোমেন্ট যেটা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা মানে ফোক ফেস্ট কভার করছিল আমার কোম্পানি থেকে। ফোক ফেস্টে আমরা ফটোগ্রাফি পার্টনার ছিলাম, ফটোগ্রাফি কভার করছিলাম, পার্টনার বলবো না, ফটোগ্রাফি কভার করছিলাম আমরা। সিনেমা ভিডিওটা না, ভিডিও হচ্ছে ওদের পার্টনাররা করে মাছরাঙা থেকে। সো ওইটা একটা অ্যামেজিং মোমেন্ট ছিল যে আমি এত দূর আসবো আমার কোম্পানিটাকে নিয়ে, যে আমার কোম্পানি ফোক ফেস্ট কভার করতেছে, এইটা একটা অসাধারণ মানে আমার কাছে ছিল। So of course your entire journey has been quite inspiring, especially from the perspective of women যারা খুবই আনকনভেনশনাল চয়েসেস নিতে চায় অ্যাজ ক্যারিয়ার্স, এবং আসলে এই স্টোরিটার পুরো পারপাসটাই হবে আসলে ওই পার্সপেক্টিভ থেকে। Someone watches your story, someone listens to your story, and if that inspires them to take a step towards their dream and fulfilling it, realizing it. So Apex, and of course Nino Rossi as a brand wanted to be a small part of it, and এই জন্য তোমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল বা তোমাকে জানতে চাওয়া হয়েছিল যে যদি তোমাকে একটা চয়েস দেওয়া হয় যে টু ডোনেট 50,000 টাকা টু এনি অর্গানাইজেশন, সো তুমি আসলে সেটা কোথায় ডোনেট করতে চাও এবং কেন? আচ্ছা, আমি একটু অফ দ্য রেকর্ডই বলি। সমস্যা সেটা নেই। হচ্ছে যে আমি এখন অর্গানাইজেশনটা সিলেক্ট করি নাই, কারণ আমি যে অর্গানাইজেশনটাকে আমি দিতে চাই সেই অর্গানাইজেশনটা আদৌ নিতে পারবে কিনা সেটা আমি জানি না, বিকজ ওটা এখন অলরেডি একটা রেজিস্টার্ড এনজিও, সেটা আমি জানতাম না। আমি দিতে চাই হচ্ছে বাংলাদেশ মহিলা পরিষদকে। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় মেয়েদেরকে নিয়ে কাজ করে, যত রকম মানে নির্যাতিত মেয়ে আছে আমাদের দেশে, যত রকম মানে আন্ডার প্রিভিলেজ নির্যাতিত মেয়ে, তাদেরকে নিয়ে কাজ করে বাংলাদেশ মহিলা পরিষদ। সো আমার ইচ্ছা যে আমি বাংলাদেশ মহিলা পরিষদকে দিব, কিন্তু আমার আগে জানতে হবে যে তারা টাকাটা নেওয়ার জন্য অথরাইজড কিনা, কারণ আমি জানতে পারলাম কিছু আগে তারা এখন একটা রেজিস্টার্ড এনজিও, সো তারা বোধহয় ইচ্ছা মতো টাকা নিতে পারে না, এরকম ব্যাপার আছে ওদের। তো এটাই, কোনো সমস্যা নাই, আই থিঙ্ক উইল ফিগার আউট আ ওয়ে, অ্যান্ড অফ কোর্স মানে একটা না একটা ওয়ে তো বের হবেই, জাস্ট লাইক ইউ হ্যাভ অলওয়েজ ফাউন্ড আউট ইউর ওয়ে টুয়ার্ডস ফুলফিলিং ইউর ড্রিম, টুয়ার্ডস ওয়ার্কিং উইথ ইউর প্যাশন। So this has been a absolutely wonderful, let's say, time talking to you, Arunyapu, and আমার মনে হয় যে আমি তো তোমাকে আসলে কাজ করতেও দেখছি, ওই টাইমে আসলে তুমি কিভাবে মানুষকে একদম লাইক ইনভলভ হয়ে তোমার টিমকে কন্ট্রোল করতেছো, কাজ করতেছো, তুমি যেভাবে আসলে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছিলা, আই ডোন্ট থিঙ্ক ইট ওয়াজ লাইক অ্যাবসলিউটলি নেসেসারি টু কোঅর্ডিনেট উইথ দ্য হোস্ট। ওটা চাইলে যা করতেছে করুক, সমস্যা নেই, আমি আমার মতো বানাই দিই ভিডিও, এটাও হতে পারতো। আবার আমি এটাও দেখছি যে তুমি একই জায়গায় তুমি এবং আমিন ভাই কিভাবে একসাথে কাজ করতেছিলা, বোঝাও যায় না যে আসলে মানে এই দুইজন কি পার্টনার্স নাকি লাইক হোয়াট ইজ দেয়ার রিলেশনশিপ, কিছু বোঝার কোনো উপায় নেই, ইউ সো প্রফেশনাল ইন দ্য ফিল্ড। অ্যান্ড অফকোর্স ইউর এন্টায়ার স্টোরি খুব ভালো মতো আসলে পুরো ব্যাপারটা দেখায় দেয় যে আসলে আমাদের লাইফ একরকম ভাবে চলতে থাকে, বাট ওয়ান্স দ্যাট ওয়ান থিং, দ্যাট প্যাশন হিটস আস, আমরা যখন মোটামুটি একটা স্পার্ক পাই একটা জায়গায় এবং ওটার পিছনে কিছুটা এফোর্ট দিই, যখন রেজাল্টস আসতে শুরু করে, যখন আমার কাজ দেখে মানুষ হাসে আবার কাঁদতেও পারে, তখন আসলে we start realizing the power of sacrifices, we start realizing the power of doing things যেটা uncommon, যেটা difficult, যেটা tough, but then again the rewards is incomparable.
সো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই পুরো স্টোরিটা শেয়ার করার জন্য, তোমার আলোয় তোমার বিজয়ে ছিনিয়ে আনার গল্প আমাদেরকে বলার জন্য। আমার জন্য ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল লাইক আই ওপেনিং লেসন। আমি অনেক কিছু শিখলাম আসলে পুরো স্টোরিটা থেকে। এন্ড আমার কাছে মনে হয় প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ওয়াজ লাইক এই কো-ফাউন্ডারের রোলটা প্লে করা, যেটা আসলে তোমার জন্য খুবই ক্রুশিয়াল ছিল, বিকজ অফকোর্স সিনেমাটোগ্রাফি ইজ ইউর প্যাশন, কিন্তু কো-ফাউন্ডার হিসেবে নিজের পার্টনারকে সাথে নিয়ে একটা অর্গানাইজেশন বিল্ড করা, বিল্ডিং দ্যাট লেগেসি, আই থিঙ্ক দ্যাট ইজ হোয়াট makes a company and organization special. বিল্ডিং আ প্রপার সিস্টেম, বিকজ আমি যদি সিস্টেমটা না দাঁড়া করাতে পারি, আমি কিন্তু আমার ব্যাক এন্ডে কাজ করতে করতে আমার দিন পার হয়ে যাবে। আই বি এবল টু এনজয় দ্য প্যাশন, যেটার জন্য আমি চেকমেটে কাজ Absolutely. করেছি। সো ওইটা করাটা আসলে টাফ ছিল, বা ওটা একটা কন্টিনিউয়াস প্রসেসটা দাঁড়ায় গেছে, আমরা এখন সেটাকে জাস্ট প্র্যাকটিস করি বা এক্সারসাইজ করি। So let's end with this one simple question. যে তুমি মারা যাওয়ার আগে what is that final vision, what is that final moment যেটা হয়ে তারপর let's say if you leave the world you are happy? I'd like to make a little short film. আচ্ছা, I can't dream about a film, a celluloid. I can't. এখনই করতে পারছি না এই অবস্থাতে। একটা শর্ট ফিল্ম, একটা ডকুমেন্টারি, আমার পছন্দের, আমার ক্লায়েন্টের জন্য না, আমার জন্য একটা ফিল্ম আমি করে দিতে চাই। wonderful. We'll all look forward to seeing that short film অথবা documentary or maybe a full-fledged film. Or yes, in a celluloid, yes. কে জানে এটা মানে কখন কি হয়ে যেতে পারে, বিকজ যেই পেসে সাদিয়া আফরিন অরণি আগাচ্ছে সেই পেসে কখন কি পসিবল তো জানা না সেটা। But we wish you all the best. We wish Checkmate all the best, and of course, big congratulations to the whole family Thank you. for the new edition. So this has been an absolutely wonderful session talking to Sadia Afrin Orani. তো সবাই যারা পুরো ইন্টারভিউটা এই পর্যন্ত দেখে ফেলছেন, of course শেয়ার করে দেন, সবাইকে ট্যাগ করে দেন আপনার ওই ফ্রেন্ডটাকে যে একটা আনকনভেনশনাল চয়েস নিতে যাচ্ছে বাট এখনো পর্যন্ত একটু দোটানায় আছে। অ্যান্ড যদি এই স্টোরিটা আপনাকে ইন্সপায়ার করে, যদি এই স্টোরিটা দেখার পর আপনার জীবনে কোনো চেঞ্জ আসে, তাহলে ডু নট ফরগেট টু লিভ আ মেসেজ ফর সাদিয়া আফরিন অরণি, টু টেল হার অ্যান্ড টু থ্যাংক হার যে আসলে ভাই এটা দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ আপু। Thank you. অন দ্যাট নোট, বাই বাই। Bye bye. আমি সর্বময় সর্বময় জয় নির্ভয় বিজয়া শক্তি, আমি সর্বময় জয়